আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন কেন হয়েছিল সেটা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ 8 পর্বের একটা ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে সম্প্রতি। যে প্রতিবেদনের একটা দুইটা বিষয় নিয়ে বিক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আলোচনা করে সেগুলো শুনিয়েছিলাম। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এটা আসলে ছাত্র আন্দোলন ছিল না, এটা ছিল রেজিম চেঞ্জের একটা প্রক্রিয়া, অর্থাৎ সরকার পতনের একটা প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়াতে আন্তর্জাতিক অংশগ্রহণটাই মুখ্য ছিল। বাংলাদেশে শুধুমাত্র ছাত্র আন্দোলনের যে ব্যাপারটা দৃশ্যমান দেখা গেছে সেটা এই পুরো পরিকল্পনার শুধুমাত্র একটা ছোট অংশ ছিল। অর্থাৎ নর্থ ইস্ট নিউজ দাবি করছে যে এখানে দুইটি দেশ এবং বাংলাদেশে একটি সর্বোচ্চ বাহিনী এই রেজিম চেঞ্জের ব্যাপারে ভূমিকা পালন করেছে। তারা তাদের বিভিন্ন নথিপত্র প্রমাণপত্র তারা নাকি হাতে পেয়েছে, এবং হাতে পাওয়ার ফলে এই বক্তব্যগুলো তারা ধারাবাহিক 8টা প্রতিবেদনে তুলে আনার চেষ্টা করেছে। এবং সেই প্রতিবেদন নিয়ে সম্প্রতি নর্থ ইস্ট নিউজের সিনিয়র সাংবাদিক, যদিও তিনি বাঙালি, চন্দন নন্দী, তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়ে এই ব্যাপারটার পুরোটা A to Z তিনি বলার চেষ্টা করেছেন। তার কথাই এতটাই আত্মবিশ্বাস আমরা দেখেছি যাতে আপনার তার কথাগুলো শুনলে মনে হতে পারে যে একেবারে সবই জলজান্ত সত্য কথা, এর মাঝে এতটুকু কোনো মিথ্যা নেই। নর্থ ইস্ট নিউজের ভাবনায় সাংবাদিক চন্দন নন্দীর ইনভেস্টিগেশনে আদতে তারা কি পেল, কি তুলে ধরার চেষ্টা করলো, বাংলাদেশের এই শেখ হাসিনা সরকার পতনের পেছনে নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদন কেন ভারতকেও দায়ী করছে, ভারতও শেখ হাসিনা পতনের এই কার্যক্রমে অংশ নিয়েছে এটা বলছে, সেই গূঢ় রহস্য সম্পর্কে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে ভারত কেন হঠাৎ করে শেখ হাসিনা পতনের ব্যাপারে ভূমিকা পালন করার পরে সেই শেখ হাসিনাকেই ভারত আশ্রয় দিয়ে নিরাপত্তা দিয়ে তাদের দেশে রাখছে। ভারতীয় পত্রিকায় ভারতের বিপক্ষে এই ধরনের একটা নিউজ, এটা কিন্তু একটা চাঞ্চল্যকর ব্যাপার। চলুন একটু জেনে দেখি যে নর্থ ইস্ট নিউজের দাবিতে এই শেখ হাসিনা পতনের পেছনে কি কি রহস্য লুকিয়ে আছে, যেগুলোকে সত্য হিসেবে তারা মানাতে চাইছে তার পাঠকদের। সে আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার যে পতন 2024-এর 5 আগস্ট, সেই পতনে নর্থ ইস্ট নিউজ এবং সাংবাদিক চন্দন নন্দীর যে ভাষ্য, সেখানে তারা বলছে যে কোটা আন্দোলন জাস্ট একটা ক্ষুদ্র অংশ ছিল এই পুরো প্রক্রিয়াতে। তার এবং নর্থ ইস্ট নিউজের দাবিতে ছাত্ররা ছাত্রদেরকে ইনভলভ করা হয়েছে, এনজিও, সুশীল, শিক্ষক, বিভিন্ন বাহিনী, রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, এরা বহু লেয়ারে কাজ করেছে। অনেকগুলো লেয়ার তৈরি করা হয়েছিল, বহু লেয়ারে এই সব প্রতিষ্ঠান, ব্যক্তি, সংগঠন, এই জায়গাগুলোকে কাজে লাগানো হয়েছে বলে চন্দন নন্দী দাবি করেছেন, এবং নর্থ ইস্ট নিউজ তাদের রিপোর্টে দাবি করছে। তাদের রিপোর্টের সব থেকে ভয়াবহ যে কথাটা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারত, এই দুই দেশ মিলেই মূলত শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। তাহলে প্রশ্ন আসে, এতদিন যে আলোচনা হলো শেখ হাসিনার সব থেকে বড় মিত্র শক্তি ভারত, সেই ভারত কেন শেখ হাসিনার পতনটা নিশ্চিত করলো? এখানে চন্দন নন্দী এবং নর্থ ইস্ট নিউজ তাদের বক্তব্যে যেটা তুলে ধরেছে, তারা একেবারে স্পেশালি তারা বলছে যে 2023-এর নভেম্বরে একটা মিটিং হয় দিল্লিতে। 2+2 এই মিটিংটার নাম দিয়েছে, এভাবে আখ্যা দিয়েছে তারা, যেখানে যুক্তরাষ্ট্রের 2 জন ঊর্ধ্বতন ব্যক্তি এবং ভারতের 2 জন ঊর্ধ্বতন ব্যক্তি
উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের কে কে উপস্থিত ছিলেন সেই নামটা তারা প্রকাশ না করলেও ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন সেটা তারা দাবি করছে, অর্থাৎ চন্দন নন্দী নিজেও দাবি করছেন। এবং তাদের ভাষ্য এবং তার ভাষ্য 2023 সালের নভেম্বরের এই মিটিংয়েই সিদ্ধান্ত হয় শেখ হাসিনা সরকারকে তারা আর মেনে নেবে না, শেখ হাসিনা সরকারের পতন হবে। এখন প্রশ্ন আসে যে ভারত কেন রাজি হলো শেখ হাসিনা সরকারের বিপক্ষে? এর একটা মানে খুবই মানে ইজি ইকুয়েশন তারা বলছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতকে রাজি করিয়েছে এই ইস্যুতে যে তাদের দুইজনেরই কমন স্বার্থ হচ্ছে চীনকে মোকাবেলা করা এবং চীনকে এই অঞ্চলে বাড়তে না দেয়া। আপনাদের মনে আছে কিনা যে 2024-এর এই ছাত্র আন্দোলন শুরু হওয়ার আগে জুন মাসে শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন। সেই চীন সফর তিনি সংক্ষিপ্ত করে দ্রুত বাংলাদেশে ফিরেছিলেন এবং এই চন্দন নন্দী এবং নর্থ ইস্ট নিউজ দাবি করছে সেই সময় শেখ হাসিনার উপরে আমেরিকার চাপ এত বেশি বেড়েছিল যে তিনি সফর সংক্ষিপ্ত করে চীনের সঙ্গে কোনো ধরনের অগ্রগতি না করেই দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন এবং সেটাই ছিল আদতে শেষ সময় তার। সেখানেই ওই সফর মানে শেষ না করে সংক্ষিপ্ত করে তার ফিরে আসা, ওটাই তার পতনের শেষ ঘন্টা বাজানো হয়েছিল, এটা নর্থ ইস্ট নিউজ এবং চন্দন নন্দী দাবি করছেন। চীনকে ঠেকানোর স্বার্থে আমেরিকার এই যে বক্তব্য, এই বক্তব্যে ভারত রাজি হয়েছে এবং ভারত রাজি হয়ে মূলত ভারত নীরবতা পালন করেছে। ভারত নীরবতা পালন করে একেবারে মানে ফুললি সাইলেন্ট ভূমিকা পালন করেছে। চন্দন নন্দীর ভাষ্যে ভারতের ওই সাইলেন্ট অবস্থার কারণেই আমেরিকা বাংলাদেশে রেজিম চেঞ্জের এই ব্যাপারটা নিশ্চিত করেছে। ভারত যদি অ্যাক্ট করত, রিয়্যাক্ট করত, মানে চন্দন নন্দীর ভাষ্যে বাংলাদেশে ভারতের প্রতিবেশী যার সঙ্গে ভারতের অনেক স্বার্থ জড়িত রয়েছে, সেই প্রতিবেশী দেশে এত বড় একটা ঘটনা ঘটবে, একটা রেজিম চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভারত একেবারে সাইলেন্ট থাকবে, এটা একটা বড় রহস্যজনক ব্যাপার। এবং সেই রহস্য থেকে বোঝা যায় যে শেখ হাসিনা পতনে ভারত নীরব ভূমিকা পালন করে নীরব সমর্থন দিয়েছে এবং আমেরিকা বাকি কাজটা করেছে। ভারতের এই নীরবতার মধ্যে একটা বড় ব্যাপার তাদের হস্তক্ষেপ ছিল, সেটা হচ্ছে যে 5 আগস্ট ওই দিন গণভবনে যেন কোনো রক্তপাত না হয়। কোন ধরনের রক্তপাত তারা চায়নি বলে শেখ হাসিনার যেন সেফ এক্সিট হয়, শেখ হাসিনাকে যেন ভারতে পাঠিয়ে দেওয়া হয় এবং শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেয়া এক অর্থে চন্দন নন্দীর ভাষ্যে এটাকে ভারতে শেল্টার দেওয়া আমরা ভাবলেও এটা এক অর্থে শেখ হাসিনাকে বন্দি করে ফেলা। এভাবেই তাদের ভাষ্যটা তারা দিচ্ছে যে শেখ হাসিনাকে বন্দি করে ফেলার কৌশলটাও ভারতে পাঠানোর একটা কৌশল হতে পারে, কিন্তু তারা রক্তপাত চায়নি। 2023-এ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট বলেছেন সাংবাদিক চন্দন নন্দী এবং নর্থ ইস্ট নিউজের রিপোর্ট, যেগুলোতে উঠে এসেছে 2023 সালে গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ছেড়ে দেন ডক্টর ইউনূস। 2023-এর একটা সময় এই ঘটনাটা ঘটে। তারপরে সেই সকল প্রতিষ্ঠানে অন্য কাউকে এই ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয়। মূলত সেই সময় থেকে 2023-এর ওই সময় থেকে মাঝামাঝি সময় থেকে মানে ডক্টর ইউনূসকে প্রস্তুত করা হচ্ছিল বাংলাদেশের দায়িত্ব নেয়ার এবং পরিকল্পনা তখন থেকে মূল পরিকল্পনা শুরু হয় 2021 সাল থেকে। 2021 সাল থেকে পরিকল্পনা শুরু করে 2024-এর আগস্টে এসে সেটা সফল করতে পারে আমেরিকা। এখানেই বলা হচ্ছে চীনকে মোকাবেলা করার কৌশল হাসিনার চীনের উপরে নির্ভরশীলতা বাড়া এবং মার্কিন চাওয়া পূরণ না করা। মার্কিন চাওয়া মানে ডোনাল্ড লু, পিটার হাস তারা খুবই চাপ দিচ্ছিলেন, খুবই ঘন ঘন যাতায়াত করছিলেন। ডোনাল্ড লু জাতিসংঘের একটা বড় পাওয়ারফুল জায়গায় বসে থেকে জাতিসংঘকে ব্যবহার করেছেন এবং মানে চন্দন নন্দী দাবি করছেন যে ডোনাল্ড লু জাতিসংঘকে ব্যবহার করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একটা বাহিনীকে কিংবা একাধিক বাহিনীকে বাধ্য করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে, যে কারণে আগস্টের প্রথম দিন থেকেই দেখা গেছে ভিন্ন চিত্র। শেখ হাসিনা বিভিন্ন বাহিনীর সহযোগিতা আর পাননি। জাতিসংঘ মূলত পিসকিপিং মিশনে সহ বিভিন্নভাবে এই বাহিনীগুলোকে ভয় দেখিয়ে তাদেরকে শেখ হাসিনার পক্ষে তারা যেন কোনো অবস্থান না নেয়, মাস পিপুলের ছাত্র জনতার বিপক্ষে তারা যেন অবস্থান না নেয়, সেই ব্যাপারটা ডোনাল্ড লু নিশ্চিত করেছেন।
মানে ভারতকে যদি রাজি করাতে না পারত যুক্তরাষ্ট্র, তাহলে বাংলাদেশে এটা সফল করতে পারত না, এটাও চন্দন নন্দী দাবি করছেন। মানে এখানে আরেকটা বড় তথ্য দিয়েছে, সেটা হচ্ছে সরকারের ভেতরে থেকে এই মার্কিন স্টেটকে, ডিপ স্টেটকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে 4 জনের নাম: নাইমুল ইসলাম খান, সালমান এফ রহমান, আনিসুল হক, আরাফাত এ রহমান। তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এ রহমান, আনিসুল হক আইনমন্ত্রী, সালমান এফ রহমান ব্যবসায়ী এবং শেখ হাসিনার উপদেষ্টা, এবং নাইমুল ইসলাম খান শেখ হাসিনার প্রেস সেক্রেটারি। নাইমুল ইসলাম খান তাকে সরকারের ভেতরে ঢোকানোই হয়েছিল কৌশলে 2024-এর নির্বাচনের পরে, যেন সরকারের অভ্যন্তরের খবর তিনি মার্কিন ডিপ স্টেটকে দিতে পারেন, এরকম তথ্য তারা বলছে। চন্দন নন্দী দাবি করছেন যে তখন থেকেই পরিকল্পনা হচ্ছে -2 এর পরিকল্পনা, অর্থাৎ শুধুমাত্র শেখ হাসিনা না, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দলকেই মাইনাস করার পরিকল্পনা। এই দুটো দলকে মাইনাস করে আমেরিকা এবং তার মানে স্বার্থ উদ্ধারের জন্য এমন একটা শক্তিকে বাংলাদেশে বসানো যেন তারা তাদের স্বার্থ পরিপূর্ণভাবে উদ্ধার করতে পারে। প্রফেসর ইউনূসকে বসিয়ে তারা কিন্তু স্বার্থ একটা বড় উদ্ধার করেছে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে, যে বাণিজ্য চুক্তি বাংলাদেশের একটা গোলামি চুক্তি, এবং বাংলাদেশ আর কোনো নড়াচড়ার পথই পাবে না। বাংলাদেশ মানে আমেরিকা চাইবে না এমন কোন দেশ থেকে কোনো পণ্য কিনতে পারবে না, এরকম মহা সর্বনাশা চুক্তি প্রফেসর ইউনূস করেছে, যেটা আমেরিকা হয়তো তাদের স্বার্থের অর্ধেক পূরণ করতে পেরেছে। চন্দন নন্দী দাবি করছেন -2 মিশন এখনো থেমে যায়নি, -1 নিশ্চিত হয়েছে, -2 মিশন এখনো চলমান। তার মানে তারেক রহমান যদি ওই সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ সিদ্ধি না করেন, যদি দেশের স্বার্থে অবিচল থাকেন, তাহলে তাকে মাইনাস করার পরিকল্পনাও সামনে এগিয়ে যাবে, এরকম ভয়ঙ্কর তথ্য চন্দন নন্দী দিচ্ছেন। অর্থাৎ বিএনপি যদি তাদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে বিএনপিকেও মাইনাস করার প্ল্যান তাদের রয়েছে। চন্দন নন্দী এটাও বলেছেন যে বিএনপি যদি ব্যর্থ হয়, তাহলে সব থেকে বেশি লাভ হবে জামাতের, এবং জামাত মানে যদি লাভবান হয়, তাহলে পরবর্তী নির্বাচনে এই দেশে খুব সহজেই বিএনপির পতন হলে জামাতের ক্ষমতায় আসা নিশ্চিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে বিএনপি নিজেদের স্বার্থে যদি আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার সিদ্ধান্ত না নেয়, আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে একটা ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে, যে পরিকল্পনাটা 2024-এর আগস্টে বাস্তবায়ন করার মানে চেষ্টা হয়েছিল একেবারে -2, সেটা যেটা অসম্পূর্ণ থেকেছে, সেই অসম্পূর্ণ কাজটা সামনে সম্পন্ন করা হবে। এই যে ভয়াবহ তথ্যগুলো তারা মানে নর্থ ইস্ট নিউজ দাবি করছে এবং সাংবাদিক চন্দন নন্দী দাবি করছেন, সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তিনি বলছেন যে শেখ হাসিনার রেজিম চেঞ্জের যে সিদ্ধান্ত আমেরিকার, সেই সিদ্ধান্তে ভারত আমেরিকাকে সাপোর্ট করেছে এবং নীরবভাবে সাইলেন্ট থেকে সমর্থন দিয়েছে। ভারত কোনো উচ্চবাচ্য করেনি, কোনো ধরনের কোনো টু শব্দ করেনি, আমেরিকার চাওয়া আমেরিকা পূরণ করেছে। যদি ভারত চাইতো যে এই ব্যাপারে তারা চুপ থাকবে না, শুধু চুপ থাকবে না এই সিদ্ধান্ত যদি তারা নিত, তাহলে শেখ হাসিনার রেজিম চেঞ্জ করা আমেরিকার পক্ষে সম্ভব হতো না। এই ভাষ্যটা নর্থ ইস্ট নিউজের, এবং এই ভাষ্যটা নর্থ ইস্ট নিউজের সিনিয়র সাংবাদিক চন্দন নন্দীর। দর্শক, এখন আপনার কাছে ইকুয়েশনটা কি মেলে যে শেখ হাসিনাকে দিল্লিতে নিয়ে যাওয়া এটা আশ্রয় দেয়া যতটা, তার চাইতে বেশি তাকে বন্দী করে ফেলা, এই ব্যাপারটা যেমন আলোচনা হচ্ছে, ভারত সাইলেন্ট ছিল, সাইলেন্ট থেকে এই রেজিম চেঞ্জের ব্যাপারটা নিশ্চিত করেছে তারা, ভারতের সম্মতি ছাড়া এই রেজিম চেঞ্জ সম্ভব হতো না। হঠাৎ করে তাহলে ভারত আওয়ামী লীগের বিপক্ষে চলে গেল কেন? যে আওয়ামী লীগ তাদের মিত্র শক্তি বলেই আমরা জানি, সেই আওয়ামী লীগ তাদের শত্রুপক্ষ কেন হয়ে গেল? নাকি ভারত এখন বিকল্প ভাবছে, বিজেপি তার পুরনো বন্ধুর উপরে, পুরনো বন্ধু মানে বিএনপির সঙ্গেই তো বিজেপির সব থেকে ভালো সম্পর্ক, মাঝখানে শেখ হাসিনার সঙ্গে একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছিল বিএনপির অনুপস্থিতিতে, সেটা কি পরিবর্তন করতে চাইছে বিজেপি সরকার? এখন কি তারা শেখ হাসিনাকে বাদ দিয়ে বিএনপির সঙ্গে সখ্যতাটা আগের পর্যায়ে নিয়ে যেতে চাইছে? এবং সেই ক্ষেত্রে ভারতে শেখ হাসিনা যে অবস্থান করছেন, সেটা তার জন্য খুব একটা নিরাপদ মনে না হওয়ার কারণ কি থাকতে পারে?
অনেক ঘোলাটে পরিবেশ তৈরি হচ্ছে এবং শেখ হাসিনা, আওয়ামী লীগের পতন, আওয়ামী লীগের রাজনীতি, তাদের রাজনীতিতে ফিরে আসা, এটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে যে কুল কিনারা পাওয়া সম্ভব নয় যে 2024-এর 5 আগস্টকে কেন্দ্র করে আদতে কি পরিকল্পনা ছিল। এরই মাঝে বাংলাদেশের সংবাদ মাধ্যম দুটো খবর ছড়িয়ে দিয়েছে যে ভারত শেখ হাসিনাকে দুটো শর্ত দিয়েছে, হয় কাতার চলে যান, তা না হলে রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নেন। এই ব্যাপারে চন্দন নন্দী বলেছেন যে তার কাছে এই ধরনের কোনো অথেন্টিক তথ্য নেই যে ভারতের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শেখ হাসিনাকে এরকম প্রস্তাব দিয়েছেন। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের। বাতাসে কান পাতলে এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার ভয়কে খুব ভালো করে দেখা যায়, খুব ভালো করে অনুভব করা যায়। আওয়ামী লীগ ফিরছে, এই জুজুর ভয় অনেকের মনে ঢুকে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মনে সব থেকে বড় আলোচনার বিষয় আওয়ামী লীগ ফিরছে। আবার কেউ কেউ এটাও বলছেন যে বর্তমানের এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো যে খেলায় মত্ত হয়েছে তারাই আওয়ামী লীগের ফেরাটা আরো নিশ্চিত করে দিচ্ছে। এই যেমন গণ অধিকার পরিষদের সাবেক নেতা, বর্তমানে বিএনপির নেতা রাশেদ খান, যিনি গত নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করেও পরাজিত হলেন, তিনি বলছেন যে বর্তমানে যা শুরু হয়েছে তাতে এই কার্যক্রমই আওয়ামী লীগকে ফেরাবে কিংবা ফেরাতে সাহায্য করবে। তার মানে প্রতি জায়গায় সবখানে আওয়ামী লীগ ফেরার একটা ভয়, একটা জুজুর ভয় আমরা দেখতে পাচ্ছি। এই ভয়টা কেন তৈরি হচ্ছে? আওয়ামী লীগ ফিরলে কি অনেকের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, নাকি আওয়ামী লীগ ফিরলে বাংলাদেশের রাজনীতিতে একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি হবে, সেটা গণতন্ত্রের জন্য সৌন্দর্য তৈরি হবে, সেই ব্যাপারটা পজিটিভ? কি বলতে চাইছেন রাশেদ খান? কি এমন পরিস্থিতি তৈরি হলো যে আওয়ামী লীগের ফেরার মাঠ এখন উন্মুক্ত হয়ে গেল, আর সেই মাঠ, উন্মুক্ত পরিবেশ কিংবা উন্মুক্ত দরজা ব্যবহার করে আওয়ামী লীগ খুব সহসাই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের রাজত্ব শুরু করবে আবারও? চলুন একটু বুঝে দেখি কি বলছেন তিনি। বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থাটাই বা কি, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণ অধিকারের সাবেক নেতা, বর্তমান বিএনপি নেতা রাশেদ খানের কথা। তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে একটা উদাহরণ ধরে সাম্প্রতিক সময়ে যে বাস্তবতাটা রাজনীতিবিদদের মধ্যে কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাস্তবতা বিরাজ করছে সেটা খুব সহজেই উপলব্ধি করা যায়। কালবেলার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, যা শুরু করেছেন আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। অর্থাৎ বর্তমান রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে তারা যা শুরু করেছে তাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। তার মানে কি বর্তমান রাজনীতি আওয়ামী লীগকে ফেরার পথ আরো সহজ করে দিচ্ছে কিনা, সেই প্রশ্ন উঠছে। কি বলছেন তিনি, চলুন একটু জানি। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, আপনাদের কারণে আওয়ামী লীগ ফিরবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা তিনি লিখেছেন। কি লিখেছেন তিনি লিখেছেন, শিবির তাদের সকল নেতাকর্মীকে প্রকাশ্যে আনলে বেশ কিছু সমস্যা হতে পারে বলে তারা মনে করছে। এর বড় একটি কারণ সরকারি চাকরি বাকরি। যেহেতু জামাত ক্ষমতায় আসতে পারেনি, সুতরাং শিবিরের সবাই প্রকাশ্যে আসলে সরকারি চাকরি বাকরিতে সমস্যা হতে পারে, রাজনৈতিক কারণ দেখিয়ে ভেরিফিকেশনে বাদ পড়তে পারে। এ কারণে শিবির তার বড় একটি অংশকে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে রেখে দেয়। এছাড়া আরেকটি অংশকে ক্ষমতাসীনদের মধ্যে অনুপ্রবেশ করায়। এতে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় চাকরি বাকরিতে ভালো সুযোগ সুবিধা পায়। এখন যদি সবাইকে শিবির ওপেন করে ফেলে তখন উপযুক্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে বলে তারা মনে করছে। তবে শিবিরের এই পলিসির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। একটা বড় ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি হয় যে সে কি সাধারণ শিক্ষার্থী না শিবির, এটা একটা বড় ধরনের সংকট। প্রকাশ্য রাজনীতি নিয়ে তিনি লিখছেন যে দেশকে এই সংকট থেকে বাঁচাতে শিবিরের উচিত প্রকাশ্য রাজনীতি রপ্ত করা। তাদের মনে রাখা উচিত দেশে গণ অভ্যুত্থান হয়েছে, এখন চাকরি বাকরিতে মেধা থাকলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এজন্য তো রাজনীতির গুণগত পরিবর্তনে আপনাদেরকেও ভূমিকা পালন করতে হবে। কিন্তু সহযোগিতা না করে সারাক্ষণ নব্য ফ্যাসিবাদ, চাঁদাবাজ, সংস্কার বিরোধী, 16
16 দিনের মধ্যে পতন ঘটাবেন, আর একটা অভ্যুত্থানের মাধ্যমে বিএনপিকে আওয়ামী লীগের অবস্থা করবেন বলে হুমকি দিবেন, বিষোদ্গার করবেন, আবার সব ক্ষেত্রে সমান সুযোগও চাইবেন, সেটা অন্তত বাংলাদেশের বাস্তবতায় হয় না। শিবিরের উদ্দেশ্যে তিনি লিখেন যে সেই সহনশীল পরিবেশ তৈরি করতে আপনাদের যথেষ্ট সহনশীল হতে হবে, নতুবা যা শুরু করেছেন আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে, আর লীগ ফিরলে সকল হাউকাউ কিন্তু তারাই বন্ধ করে দিবে। শেষের লাইনটা খুব মজার। আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগ যদি ফিরে তাহলে সকল হাউকাউ কিন্তু তারা বন্ধ করে দেবে। তার মানে রাশেদ খানের গণ অধিকার পরিষদের নেতা থাকা অবস্থাতেও রাশেদ খানের মনে সব সময় আওয়ামী লীগ ভীতি আমরা দেখেছি। সব সময় তিনি বলে এসেছেন, তিনি নুরুল হক নূর তারা সব সময় বলে এসেছেন যে আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরে আসবে, এরকম করলে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরলে আমাদের কাউকে আস্ত রাখবে না, আওয়ামী লীগ ফিরলে আমাদেরকে মেরে ফেলবে, আওয়ামী লীগ ফিরলে আমাদেরকে জেলে ভরবে, আওয়ামী লীগ ফিরলে সব থেকে বেশি অ্যাকশন আমাদের উপরে হবে, এরকম নানা মানে আওয়ামী লীগ ফিরলে কি হবে, কি বিপদ হবে, এরকম বক্তব্য কিন্তু তার এই প্রথম না, এর আগে বহুবার আমরা শুনেছি। এবার তিনি জামাত শিবিরকে উদ্দেশ্য করে বলছেন যে তারা যা শুরু করেছেন তাতে আওয়ামী লীগ খুব সহজেই ফিরে আসবে, আর ফিরে আসলে সকল হাউকাউ বন্ধ করে দেবে। তার মানে তিনি আওয়ামী লীগের শক্তি সম্পর্কে একটা ধারণা রাখেন। তিনি মনে করছেন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা মানে তারা অনেক বেশি শক্তিশালী, আর সেই শক্তিশালী আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে অনেকের জন্যই সেটা বিপদ হয়ে যাবে। বিএনপিও কি মনে করছে যে আওয়ামী লীগ তাদের জন্য একটা বড় হুমকি? সেটা একটা বড় প্রশ্ন, কারণ আমরা সংসদে দেখলাম যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরো দীর্ঘায়িত করার জন্য প্রফেসর ইউনূসের অধ্যাদেশ তারা পাশ করে দিল। এই পাশ করে দেওয়ার মধ্যেও এক ধরনের ভীতি কাজ করছে কিনা যে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না, আওয়ামী লীগ ফিরে যদি আসে, তাদের যদি ফিরতে দেওয়া হয় তারা অনেক বেশি শক্তিশালী হবে এবং বিএনপির জন্য সেটা খুব ক্ষতিকর হয়ে যাবে। এই ব্যাপারগুলো কি তাদের ভাবনাতেও একইভাবে কাজ করছে, নাকি মানে তাদের ভাবনা অন্যরকম, তাদের ভাবনা পৃথক ভাবে পৃথক সংজ্ঞায়িত করা যায়? দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে আওয়ামী ভীতি, আওয়ামী জুজুর ভয়, এটাকে আপনি কিভাবে দেখছেন? সত্যি কি মানে এটা কি সত্যি একেবারে মনের কথা তাদের যে আওয়ামী লীগ ফিরলে এত শক্তিশালী হবে যে সবার হাউকাউ বন্ধ করে দিতে পারবে? আওয়ামী লীগ যদি এত শক্তিশালী হয়ে থাকে তাহলে 2024-এর আগস্টে পতন হলো কেন? একটা কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে, নাকি সেই পতনটা আদতে কোটা আন্দোলনে হয়নি, আন্তর্জাতিক কারণেই হয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।